আমি ক্রিকেট খেলি না। তো আমি ইংরেজি আই, ক্রিকেট ইংরেজি ক্রিকেট, আর খেলা ইংরেজি প্লে, আর না ইংরেজি নো বা নট। তাহলে গোটা ইংরেজিটা সেন্টেন্সটা কিভাবে বলবো? আমি ক্রিকেট খেলি না, আই ডু নট প্লে ফুটবল। তারপর দেখো কি বলেছে, প্যাঁচা রাত্রে দেখে না। প্যাঁচা ইংরেজি আউল, আর রাত ইংরেজি নাইট, দেখা ইংরেজি সি, আর না ইংরেজি নো। তাহলে কি বলবো? আউল, নাইট, সি, নো, এভাবে? না, এভাবে নয়। দেখো, ইংরেজি সেন্টেন্স তৈরি করার একটা নিয়ম আছে। সেই নিয়মটা যদি তুমি ধরে নিতে পারো, তাহলে যে কোনো বাংলাকে তুমি ইংরেজিতে অনুবাদ করতে পারবে। তখন তোমার ইংরেজি লেখা বা বলা কোনোটাই অসুবিধা হবে না। ইংরেজি সেন্টেন্স করার নিয়মটা কি বলি? প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপর দিতে হয় ভার্ব, তারপর দিতে হয় অবজেক্ট। এখন সাবজেক্ট কাকে বলে জানতে হবে। এত বাক্যের মধ্যে যে কাজ করে বা যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট, এবং সেই সাবজেক্টটাকে প্রথমে দিতে হয়। এখানে দেখো বলেছে আমি ক্রিকেট খেলি না। কে খেলে না? আমি। তাহলে প্রথমে কি দেবো? সাবজেক্ট আই দিয়েছি। তারপরে কি দিতে হয়? ভার্ব দিতে হয়। ভার্ব কাকে বলে? খেলা। আমি কি করি? খেলি। তার প্লে দিতে হবে। যদি এখানে বলা থাকতো আমি ক্রিকেট খেলি, তখন কি লিখতে? আই প্লে। আইটা সাবজেক্ট হতো, ভার্বটা প্লেটা ভার্ব হতো, আর খেলি ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। খেলি, কি খেলি? ক্রিকেট খেলি। আই প্লে ক্রিকেট, এটাই হতো। কিন্তু এখানে বলেছে আমি ক্রিকেট খেলি না। তখন কি করতে হবে? সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব ডুটা দিয়ে দিতে হবে। আই ডু। এবার না বলেছে বলে নট হবে। এখানে নো দেওয়া চলবে না। ভালো করে বুঝবে, নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর নটটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনের সম্বন্ধে বলা, আর অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বের সম্বন্ধে বলা। এই পার্টস অফ স্পিচ যেখানে নট বা নো বলা থাকে, এর উপরে আমার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের এবং আরও যে পার্টস অফ স্পিচ আছে তার আমার একটা ভিডিও করা আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। তো সাবজেক্ট হলো আই ডু নট প্লে, মানে প্লেটা যে মেন ভার্ব তার আগে ডু নটটা বসে যাবে। আই ডু নট প্লে ফুটবল। বোঝা গেল? এখানে আইটা প্রোনাউন সাবজেক্টিভে কাজ করেছে, ডুটা অক্সিলারি ভার্ব, নটটা অ্যাডভার্ব, প্লেটা মেন ভার্ব, আর ফুটবলটা নাউন অবজেক্টিভে কাজ করেছে। তো এইভাবে আমি প্রত্যেকদিন 5টা করে ট্রান্সলেশন তোমাদেরকে করে বুঝিয়ে ভিডিওতে আপলোড করি, এবং বলি তোমরা এই 5টা দেখো, বুঝো এবং না দেখে করো। তারপরে পরবর্তী আরও 5টা দিয়ে রাখি, বলি এটা তোমরা প্র্যাকটিস করো, এবং পরে ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমি কখনোই বলি না যে আমার 10 মিনিটের ভিডিওটা দেখলেই তোমরা অনর্গল ইংরেজিতে বলতে পারবে। আমি বলি প্র্যাকটিস করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস। তো দেখো আমাদের যে লাস্ট পড়া ছিল 60 পাতার, এই 6 থেকে 11 পর্যন্ত, আমি একটা একটা করে তোমাদেরকে বোঝাচ্ছি। তার আগে আমি সকলকে আমার ranathiraam.youtube.com চ্যানেলে স্বাগত জানাই। আমি পড়াচ্ছি এই ডাফ অ্যান্ড ডেট ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন বই। এই বইটা খুবই ভালো বই যারা ইংরেজি বেসিক থেকে শিখতে চায়, যারা হয়তো একটু আধটু জানে কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো কোথায় কী বসাতে জানে না, এটা যদি কমপ্লিট করো আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি তুমি একদিন ইংরেজি অবশ্যই লিখতে এবং বলতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে তারপরটা দেখি। বলছে প্যাঁচা রাত্রে দেখে না। তো সাবজেক্ট বার করো, কে দেখে না? প্যাঁচা। তা কী হবে? প্রথমে দ্য আউল দিয়েছি। এবার দেখে না, ডাজ নট, না বলেছে, সি। দেখা ইংরেজি কি? সি। যেমনটি বললাম যে সাবজেক্টের পরে ভার্ব দিতে হয়, কিন্তু এখানে না বলেছে সেই জন্য ডাজ নট কথাটা দিতে হবে। দ্য আউল ডাজ নট সি, এটা ভার্ব। কখন? না তো রাত্রে, অ্যাট নাইট। সাবজেক্ট হলো, ভার্ব হলো, আর অবজেক্ট এখানে দেওয়া নেই, সময়টাকে বলতে পারো অবজেক্ট। তো ঠিক আছে, সেন্টেন্স তৈরি করার এটাই নিয়ম যে প্রথমে বাড়তে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আর একটা জিনিস টেন্সটা দেখে নিতে হবে যে এটা কোন টেন্স। টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্সের উপর আমার একটা ভিডিও করা আছে।
এখন আমরা প্রেজেন্ট টেন্সের যে 4টা ভাগ, একটা আছে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, সেই প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সটা করছি। প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স কাকে বলে আবার বলে দিচ্ছি। তো যে কাজ রোজ হয় বা নিত্য হয়, প্রায় হয়, তাকে বলে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। এখানে বলেছে প্যাঁচা রাত্রে দেখে না, মানে কি রোজই দেখে না বা প্রায় দেখে না। তো যখনই এই ধরনের সেন্টেন্স থাকবে যে প্রায় নিত্য যে রোজ যে কাজটা হচ্ছে, তখন কি করতে হবে, সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট আবার ভার্বের ফার্স্ট ফর্মটা দিয়ে দিতে হবে এবং তারপরে অবজেক্ট দিতে হয়। কেবলমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়, কিন্তু এখানে না বলেছে, সেই জন্য একটা অক্সিলারি ভার্ব ডাজ হয়ে যাবে। দেখো এগুলোতে ডু দিয়েছি, আই ডু নট, কেন, এটা ফার্স্ট পারসন বলে। ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ক্ষেত্রে ডু নট হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হবে। দ্য আউল ডাজ নট সি অ্যাট নাইট। দেখো একটু বুঝতে হয়তো প্রথম অসুবিধা হবে তোমাদের, আমি বলছি আর তোমরা যে বুঝে নেবে তা নয়। আমি ডেলি 5টা করে ট্রান্সলেশন দিই, একটু সময় বার করে 5 মিনিটের ভিডিও দিই আমি, 5 থেকে 10 মিনিট। এই 10 মিনিট সময় একটু ব্যয় করবে সারাদিনে, 10 মিনিট ভিডিওটা দেখতে, আরও 10 মিনিট করতে, তাহলেই দেখবে তোমরা ইংরেজি শিখতে পারবে। তারপর দেখো এখানে বলেছে তারা সাহস দেখায় না, তো বার করো সাবজেক্টকে, কারা দেখায় না, তারা। তো তারা ইংরেজি কী দেবো, দে। দেখো দিয়েছি দে, এটা সাবজেক্ট। এবার দেটা প্লুরাল তো, সেই জন্য ডু হবে, দে ডু নট। এবার দেখানো ইংরেজি কি, শো, দে ডু নট শো। কি দেখায় না, ব্রেভারি, সাহস, ব্রেভারি। তাহলে এটা সাবজেক্ট হলো, এটা অক্সিলারি ভার্ব, এটা অ্যাডভার্ব, আর শোটা হচ্ছে মেন ভার্ব। দে ডু নট শো, কি দেখায় না, সাহস, ব্রেভারি, এটা অবজেক্ট। ক্লিয়ার? তারপরে দেখো বলেছে তার বন্ধুরা তাকে সাহায্য করে না, তার বন্ধুরা তাকে সাহায্য করে না। তাহলে কি হবে, তার বন্ধুরা ইংরেজি হিজ ফ্রেন্ডস, দিয়েছে এখানে হিজ ফ্রেন্ডস। এবার করে না যদি বলা থাকতো তার বন্ধুরা তাকে সাহায্য করে, তখন কি করতাম, হিজ ফ্রেন্ডস হেল্প হিম, এটাই তো, সাহায্য করা ইংরেজি হেল্প। তখন কি হতো, এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই হিজ ফ্রেন্ডসটা হতো সাবজেক্ট, হেল্পটা হচ্ছে ভার্ব, আর এটা হতো অবজেক্ট। কে কাজটা করে, তার বন্ধুরা, তাহলে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে, তো এটা কাজ করছে, এটাই সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস। কি করে তার বন্ধুরা, সাহায্য করে, সাহায্য করা কাজটা, এটা একটা কাজ করা, হেল্প দিয়েছি ভার্ব। কাকে, অর্থাৎ তাকে, হিম। হিজ ফ্রেন্ডস হেল্প হিম, মানে তার বন্ধুরা তাকে সাহায্য করে, কিন্তু এখানে বলেছে তার বন্ধুরা তাকে সাহায্য করে না। তখন কি হবে, হিজ ফ্রেন্ডস ডু নট, এখানে ডু নট কথাটা ঢুকে যাবে, বুঝতে পারছো? না থাকলে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ডু নট কথাটা ঢুকবে, যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন থাকে সাবজেক্টটা, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যায় তখন ডাজ হয়ে যায়। বোঝা গেল? হিজ ফ্রেন্ডস ডু নট হেল্প হিম। তারপরে দেখো কি বলেছে, তুমি কি রাত্রে ভাত খাও, কার সম্বন্ধে বলেছে, এখানে জিজ্ঞেস করেছে তোমার সম্বন্ধে। এবার জিজ্ঞেস যদি বলা থাকতো তুমি রাত্রে ভাত খাও, জিজ্ঞেস করে শুধু বলতো তুমি রাত্রে ভাত খাও, তখন কি দিতাম, ইউ ইট রাইস অ্যাট নাইট। ইউটা হতো সাবজেক্ট, ইটটা ভার্ব, আর রাইসটা অবজেক্ট, একটা প্রিপোজিশন, নাইটটা একটা সময় বোঝাতে, ইউ ইট রাইস। কিন্তু এখানে জিজ্ঞেস করেছে, জিজ্ঞেস করা থাকলে কি হবে, এই যে অক্সিলারি ভার্বগুলো দিচ্ছি না, এই ডু বা ডাজ, এটা আগে চলে আসবে। বুঝা গেল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ক্ষেত্রে ডু বা ডাজটা আগে চলে আসবে, অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। তুমি কি রাত্রে ভাত খাও, তখন কি বলবো, ডু ইউ ইট রাইস অ্যাট নাইট। ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবার বুঝতে যদি পেরেছো, কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। যেমন আমি প্রায় বলি যে সাঁতার শিখতে হলে জলে নেমে যেমন হাত পা চালানো হয়, সেটা যেমন বুঝতে পারো তোমরা, কিন্তু শুধু বুঝে নিলে হবে কি, বুঝে নিলে হবে না, তার জন্য কী করতে হবে, নিজেকেও জলে নেমে সাঁতারটা কাটতে হবে। তা তেমনি এটা যেমন তোমরা বুঝে নিলে, হ্যাঁ, এবার নিজে একটু না দেখে শুধু বাংলাটা দেখবে, না ইংরেজিটা করো, করার পর মিলিয়ে নেবে। আর যদি আগে থেকে কেউ করে রেখেছিলে তাহলে মিলিয়ে নেবে। তারপর নেক্সট করবে
এইখান থেকে তুমি কি গল্পের বই পড়ো, এই 11 থেকে, হ্যাঁ, এখান থেকে আরম্ভ করে রমেন কি ফুটবল খেলে, ছেলেরা কি গন্ডগোল করে, সে দ্রুত গাড়ি চালায় না, তোমরা কি নদীতে স্নান করো, এতটা করবে। তো এইভাবে ডেইলি 5টি করে বাংলা থেকে ইংরেজিতে বাক্য অনুবাদ করো, দেখবে একদিন নিশ্চয়ই ইংরেজি শিখতে পারবে। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, almost you have to practice. Okay, thank you.